এখন দুয়ারে জল দিয়ে দেবো, 7:30 বেজে গেল, উঠতে দেরি হয়ে যাচ্ছে ঠান্ডাতে। চা খাওয়ার টাইমে চলে এলাম, তো পেলে আর কি গরম গরম চা। জল খেয়ে নিই একটু। আজ ঘুম থেকে সকাল 7:30টায় উঠে আমি দুয়ারে জল দিয়ে এলাম, তারপর সব একে একে কাজ শুরু হলো। তার মধ্যে দুয়ারে জল আমি কিন্তু ভিটিতে করে যেটা নিয়ে যাই সেটা হচ্ছে, ধরুন শঙ্খের জল থাকে না, সন্ধ্যা সকালে পুজো করি, সেই জলটা শঙ্খ ধুয়ে রেখে দিই। সেই জলটা আবার সন্ধ্যাবেলায় যখন আমি সন্ধ্যাবেলায় তখন সেই জলটা শঙ্খ থেকে ঢেলে রাখি, এবং সেই জলটা নিয়ে তখন সকালবেলায় ওর সঙ্গে আরেকটু জল মিশিয়ে দুয়ারে দুয়ারে দিয়ে দিই। তো এবার তেমনি সারাদিনে একবার তো আপনি জপ করতে বসবেন বা ঠাকুরের নাম করতে বসবেন, এবং একসঙ্গে যে সব ঠাকুরকে ডাকবেন তা তো নয়। যেমন ধরুন বাড়িতে 5 জন আমরা পড়ছি, তাদের মধ্যে যাকে ডাকবে মা, সেখানে সেই যাবে আর কি। আর যদি কোনো বিপদ আপদ হলো, হই হুল্লোড় হলো, তখন সবাই একসঙ্গে বেরিয়ে যাবো। কিন্তু কোনো পার্টিকুলার ডাকছেন, ধরুন কোনো বিশেষ কোনো কাজের জন্য একজনকেই ডাকছে মা, তাকে সেই উঠে যাবে। তেমনি আমরা যখন কোনো বিপদে পড়বো, তখন যদি যে কোনো একজন ঠাকুর, সে দেবতাই হোক বা দেবীই হোক, তার নাম ধরে যদি উচ্চারণ করতে থাকি সেটাও কাজ হয়। আর যেটা কাজ হয় আমি সেটাই বলছি। তার কারণ হচ্ছে, আমি যখন জয়গাতে থাকতাম তখন আমার হাজব্যান্ডের ডেঙ্গু হয়েছিল, এবং ডেঙ্গু মারাত্মক অবস্থা। তো তখন ডেঙ্গু হয়েছিল, তখন তো আর জানতাম না জ্বর ছাড়ছে না 15 দিন 20 দিন। তো হঠাৎ করে আমার দাদা বললো যে তুই গাড়ি ভাড়া কর, দিয়ে আলিপুরদুয়ারে দেখিয়ে নিয়ে আয়। যেহেতু জয়গাতে কোনো ডাক্তার বসে না, খুব কম বসে আর কি, তো পাওয়া যায় না আর কি, এরকম আসে বা আসে না এরকম। তোমরা জয়গা ছেড়ে আমরা আলিপুরদুয়ার যাচ্ছি। তো আমি সেই যে দরজায় উঠেছি, মানে বাড়িতে ফটোতে প্রণাম করে বেরিয়েছি, মানে যেখানে যাই সেখানে ঠাকুরকে নিয়ে যাই। তো মা তারার ফটো দেখে যে আমি প্রণাম করে ঘর থেকে রুম থেকে বেরিয়েছি, ওই যে মা তারা জব করতে করতে গেছি, মা তারা আমি যেন ঠিক জায়গা থেকে পৌঁছায় আমার স্বামীকে নিয়ে, এরকম করে বলতে বলতে গেছি। হ্যাঁ, বারবার বলে একই কথা, মানে আমি কোনো কথা চিন্তাই করিনি। গাড়িতে যাচ্ছি, আমার ছেলে চুপচাপ বসে আছে, আমার হাজব্যান্ড বসে আছে, আর আমি বসে আছি। আমাদের একটা অফিস থেকে একটা স্টাফ পেয়েছিল, উনি বসে আছেন আমার হাজব্যান্ডের কাছে, আর ড্রাইভার, এই কয়েকটা মানুষ। কিন্তু আমি সেই একই বলতে বলতে যাই। তো দেখি যে হ্যাঁ, আমি একদম ঠিক জায়গাতেই পৌঁছিলাম। তার কারণ হচ্ছে যে প্রথমে আমরা যখন পৌঁছালাম তখন হসপিটালে দেখছি প্রচুর লাইন। তো আমার হাজব্যান্ড কিছুতে ওখানে লাইন দিল না, তখন তো আর জানে না যে ডেঙ্গু হয়েছে। তারপরে এখানে ওখানে অনেক চেম্বার খুললাম না, সেখানেও কোনো মিলল না ডাক্তার, মানে বন্ধ হয়ে গেছে আমরা পৌঁছাতেই। তখন প্রায় 1টার কাছাকাছি, তো দেখছি একটাই চেম্বার খোলা আছে, একে ওকে জিজ্ঞাসা করাতে, এবং খুঁজে সেই চেম্বারে ঢুকেই একদম যে রুমে ডাক্তার বসে আছে, সে মাথার উপরে, চৌকাঠের মাথার উপরে মা তারার ফটো, বিরাট ফটো, পিকচার লাগানো আছে। মা তারার ফটোটা দেখে আমার যে কি বিশ্বাস এসছে যে এখানে ঠিক জায়গায় পৌঁছেছি। আমি এটাই তো বলতে এসেছিলাম, ঠিক জায়গায় যেন ফেলতে পারি আমার হাজব্যান্ডকে। তো আমি ঠিক জায়গায় চলে এসেছি, এখানে আমার হাজব্যান্ডের ভালো চিকিৎসা হবে। এবং সেখানে ডাক্তারবাবু অনেকক্ষণ কথা বললেন আমাদের সঙ্গে, তারপর উনি ব্যবস্থা করে দিলেন ডেঙ্গুর, যেন রিপোর্টটা তাড়াতাড়ি পাই আমরা। তো সেই দিন আমরা অনেক দূর থেকে গেছি, তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে কি 2 ঘন্টা পর এরকম, একটু বেশি সময় লেগেছিলো মনে, অতটা মনে পড়ছে না। আমরা বাড়ি ফিরলাম তখন সন্ধ্যার কাছাকাছি আর কি। দিয়ে ওখানেই রিপোর্ট হলো। উনি ফোন করলেন, ফোন করার পর কাকে ফোন করে দিলাম, এবং রিপোর্টটাও
যাতে তাড়াতাড়ি আমাদের দিয়ে দেয় সে ব্যবস্থা করেও দিলেন। এবং রিপোর্টটা পেয়েও গেলাম। তো রিপোর্টে ধরা পড়লো ডেঙ্গু। তো ডেঙ্গু তো ডাক্তারবাবু খুবই হেল্প করেছিলেন, হসপিটালে ভর্তি করবে বলেছিলেন, কিন্তু আমার বর করলো না। তো আমরা বাড়ি চলে এলাম এবং ডাক্তারের কথা মতো আমরা মোটামুটি 15 দিন পর আবার যাই। আবার গিয়ে তখন আবার আমার বরের তখন দেখি যে এসছে, আবার পজিটিভ এসছে, নেগেটিভ এসছে। প্রথমে পজিটিভ এসেছিলো ডেঙ্গু হয়েছিল যখন, তারপরে 15-20 দিন পর যখন যাই তখন আবার নেগেটিভ আসে। তো তখন আমরা জানলাম যে খুশি হলাম যে রোগটা ভালো হয়ে গেছে। তো এরকম যে কোনো একটা দেবতা বা দেবী যাকেই ডাকেন, যখন কোনো বিপদে পড়বেন একজনকেই ডাকবেন, দেখবেন সাড়াটা বেশি পাবেন ভালো। আমি আমার অভিজ্ঞতায় আমি এটা বললাম। আর যেমন বলছেন যে যেমন মন্ত্র সাধনা করতে গেলে তো মন্ত্রের গুরুত্ব মানে চরম, মন্ত্রের ধ্বনির গুরুত্ব, ধ্বনির একটা আশ্চর্য গুণ আছে আর কি। গুণ মানে কি বলবো, ক্ষমতা। এর সাহায্যে কিন্তু অনেক কিছু হয়। যেমন ধরুন আমরা শুনেছি, স্যারের বাড়িতে গিয়েও শুনতাম যখন গান শিখতে যেতাম, হ্যাঁ, তখন শুনতাম যে ধ্বনির আশ্চর্য ক্ষমতা। তো যেমন ধরুন শ্রীকৃষ্ণের বাঁশির শব্দ শুনে কেমন বন থেকেও মানে ছুটে আসতো। আবার সাপুরা যখন সাপ খেলায় তখন তার বিনের সুরে একদম বিষধর সাপও তুলতে থাকে। তাহলে বুঝতে পারছেন এখানে ধ্বনির কতটা মানে ক্ষমতা। যেমন ধরুন সঙ্গীতের সুর বা ধ্বনির প্রয়োগ করে কিন্তু তানসেন অসময়ে বৃষ্টি নামাতে পারতেন। আরও অনেক এরকম শিল্পী আছে যে এক একটা রাগে এক একটা রোগ নিবারণ করতেন তখনকার দিনে। তো এখনও কি সম্ভব হচ্ছে না, এখনও সম্ভব হয় সেরকম গাইতে পারলে আর কি। তো এরকম তো অনেক গল্পই পড়েছি, তো একদিনে তো বলা সম্ভব নয়। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 9:30, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, কাজও এখন অনেক পড়ে আছে। তো আজকে বাজার করে নিয়ে আসলাম এই যে শাক, এটা পোনকার শাক, এখন খুব খেতে ভালো লাগছে, আমার ছেলে খাচ্ছে, আমিও খাই। তো এই শাক ছেলের জন্য বেশ প্রত্যেক দিনই আমি শাক রান্না করছি। আর এই যে বেগুন নিয়ে এলাম, টমেটো, আর এই যে বাঁধাকপি, আর এই যে মটরশুঁটি। আর কী রান্না করবো এখন ঠিক হয়নি, কিন্তু শাক তো হবেই। আর এইদিকে ব্রেকফাস্টের জন্য ছেলে পুরি খাবে বললো, যে পুরি নিয়ে এসেছি আর ঘুগনি। তো আমি তো মুড়ি খাবো। তো এখন মুড়ি মাখবো, মুড়ি খাবো, খেয়ে স্নান পুজো করে তারপর আবার শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর পুজো হয়ে গেল, এক ঝলক দেখে নিই আমার ঠাকুরকে। আমার প্রচণ্ড সর্দি লেগে গেল আবার। তো দেখি আমি রান্নাঘরে যাই, কী করি দেখি গা। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো। তো আমরা ভাত নিয়ে নিয়েছি, আজ পোনকার শাক ভাজা, বাঁধাকপি, মটরশুঁটি, আলু দিয়ে তরকারি, আর টমেটো, মূলো আর বেগুন দিয়ে তেঁতুল দিয়ে টক। আর এই যে আমিও নিয়ে নিয়েছি তাই। আর এক্সট্রা আর একটা এই যে কলাই বাটা টকের সঙ্গে জমে যাবে আর কি। কলাইটা টেলে নিয়েছি, আমার ভাজা ছিল না, কাঁচা ছিল, কালো কুর্তি বাটা। এটা কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে বেটেছি, দিয়ে লাস্টে একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। আর এই যে ঠাকুমা আমার বসে আছে, ভাত খাওয়া হয়ে গেছে, মোটা ঠাকুমা এটা। হ্যাঁ, কখনো একবার ঠাকুমার মতো আচরণ করবে, যে বসে আছে। ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ছোটাছুটি করলো, যে এখন জানলা দিয়ে বন্ধু দেখছে। এই আমাদের খাওয়া দাওয়া হবে, আপনারাও খান, আমরাও খাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5টা 49। তো সন্ধ্যা জ্বালিয়ে চা বানিয়ে এখন চা নিয়ে বসেছি। তো আমার ছেলে চা খাবে বললো, আদা দিয়ে বেশি করে আদা দিতে বললো, তো আদা দিয়েছি, সর্দি ঠান্ডা লেগেছে আর কি, তো আদা দিয়েছি বেশি করে। তো আমিও নিলাম 1 কাপ, আর ছেলে একটু বেশি খাবে বললো, ওকে 1 গ্লাস দিয়ে দিলাম। আর এই যে আমি বিস্কিট খাবো, আজ মুড়ি খাবো না, তো একটু দেরি হয়ে গেছে খেতে। ছেলে আসলো তারপর খেয়েছি। এখন মন্দিরে যতক্ষণ ঠাকুর বিসর্জন না হচ্ছে তখন সব ঠিকঠাক ঘরও ঢুকছে না, তো খাওয়া একটু দেরিতে হয়েছে বলে আজ মুড়ি খাচ্ছি না। তো এই যে বিস্কুট নিয়ে নিলাম আমার, ছেলের আর মোটার, আর একটা লাগবে, তো ওই 6টা হবে 3 জনের। তো এই হচ্ছে আমাদের বিস্কিট আর চা সন্ধ্যাবেলাকার। ঠাকুরকে দর্শন করার জন্য বেরিয়েছে এবং ঘোরানোর জন্য। তো আজকে এই ডান্স আমাদের গ্রামের ছেলেদের সাথে ডান্স দেখুন কীরকম ডান্স করছে, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে 10:40। তো আমি খাবার নিয়ে নিলাম। আমার ছেলের আসতে একটু দেরি হবে, মানে অনেক ছেলে ড্যান্স করছে, তাদের মধ্যেই আছে আমার ছেলে। ড্যান্স করছে কিনা আমি জানি না, আমার সামনে তো করেনি। তো এখন বিসর্জন হবে গ্রামের পুকুরেই। তো ওই শেষের যে পুকুরটা ঘর বিসর্জন ভরা দেখিয়েছিলাম একটা ভিডিওতে, ওখানেই বিসর্জন হবে। তো ওখানেই গেছে। তো যতক্ষণ না এখন হচ্ছে, জায়গায় জায়গায় থামছে, ড্যান্স করছে, আবার যাচ্ছে, এরকম করতে করতে যাবে। তো মনে হয় 11:30 বেজেই যাবে ঘর আসতে। আমারও একটা টেনশন থাকবে, যতক্ষণ না ঢুকবে ফোন করতে থাকবো। তো আমার রাতের খাবার, আমার ছেলের এবং আমার দুজনেরই একই খাবার। তো ভাতও রেখেছি, ভাত যদি খাই একটু দিনের আছে। তারপর আমি খেয়ে নিই। আমার মোটা খাচ্ছে, এই যে মোটা খাওয়া হলে পরে ওকে উঠানে নামাবো, হাগুমুতু করবে। তো ভিডিওটা আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।